সাদি বসতে বলে সামনে তাকাতেই ছেলেটি উৎফুল্ল হয়ে বলে ওঠে, সাদি ভাইয়া আপনি? সাদি ছেলেটির দিকে দৃষ্টিপাত করে, চেনার চেষ্টা করে। সাদির এমন তাকানো দেখে ছেলেটি বেশ উৎফুল্ল হয়ে বলে ওঠে, ভাই আমাকে চিনছেন? আমি নাবিল, ওই যে আপনার কাছে কোচিং করতাম ফিজিক্সের। এতক্ষণে সাদির মনে পড়ে নাবিলের কথা। আসলেই সময়ের ব্যবধানে কত চেনা পরিচিত মুখ অচেনা হয়ে যায়। যেমন সাদি নাবিলকে চিনতে পারল না, সাদিও নাবিলের সাথে হাত মেলালো। তারপর নাবিলকে জিজ্ঞাসা করলো, কার কি হয়েছে নাবিল? নাবিল দীর্ঘ শ্বাস ফেলে পাশে থাকা মধ্যবয়সী লোকটির দিকে তাকিয়ে বলে ওঠে, আমার বাবার হার্টের প্রবলেম দেখা দিচ্ছে। সাদি লোকটির দিকে তাকিয়ে সালাম দিল। লোকটিও হাসি মুখে সালামের প্রত্যুত্তর করল। সাদি লোকটির মুখ থেকে সমস্ত সমস্যার কথা শুনে কয়েকটা টেস্ট করাতে দিল। একজন নার্সকে ডেকে লোকটিকে তার সাথে পাঠিয়ে দিল। নাবিল বাবার সাথে যেতে চাইলেও সাদির কথায় বসে রইল। লোকটি চলে যাওয়ার পর সাদি হেসে বলল, তো নাবিল, তোমার খবর কি? নাবিল হেসে বলল, আরে ভাই, আগে আপনার খবর বলেন। সাদি স্মিথ হেসে বলল, এই আলহামদুলিল্লাহ চলছে সব কিছু, এবার তোমারটা কও। এই তো ভাই, আমারও চলছে মোটামুটি। তো শুনলাম প্রেম করছো? নাবিল একটু লজ্জা পেল সাদির এই কথা। স্যার সমতুল্য সাদি যদিও বড় ভাইয়ের মতো আচরণ করে, বন্ধুর মতো। নাবিলকে চুপ থাকতে দেখে সাদি বলে ওঠে, বাংলা ডিপার্টমেন্টের ক্রাশ বয় নাকি প্রেম করে পুরো ক্লাসের মেয়েদের মন ভেঙে দিয়েছে, ভাবা যায়? কি যে বলেন ভাই। আচ্ছা বাদ দাও, বলো চা নাকি কফি? না ভাই, কিছুই খাবো না। আরে বলো বলো। নাবিল কিছুই বলল না, কেমন লজ্জা পাচ্ছে। সাদি একজন স্টাফকে ডেকে 2টা কফি দিতে বলল। তারপর এটা সেটা নিয়ে গল্প শুরু করে। জেরিনের সাথে পিহু বসে আছে সেই জলপাই গাছের নিচে, হাতে ঝালমুড়ি খাচ্ছে আর গল্প করছে, আর এদিক ওদিক জেরিন শুধু শুনে যাচ্ছে। কিছুক্ষণ পর দুজন উঠে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে আসে। পিহু জেরিনকে বিদায় দিয়ে রিকশায় উঠে পড়ে, সাথে জেরিনও অন্য রিকশায় উঠে পড়ে। দুজনের বাড়ি 2 দিকে। রিকশা চলতে শুরু করে। পিহু ঝালমুড়ি খাওয়া শেষ করে ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেতে থাকে। বেশ কিছুক্ষণ পর রিকশা এসে থামে সেই চেনা পরিচিত চৌধুরী বাড়ির সামনে। পিহু রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়ির গেটের দিকে পা বাড়ায়। দারোয়ান গেট খুলে দিলে পিহু ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে সদর দরজার দিকে অগ্রসর হয়। পিহুর মন উৎফুল্ল। সামনে পরীক্ষা, আগামী 1 সপ্তাহ কলেজ যাওয়া লাগবে না, শুধু কোচিংয়ে গেলেই হবে। পিহু সদর দরজা দিয়ে ঢুকে ডাইনিং রুম ফাঁকা। আতিয়া বেগম রান্না করছে, ইলিয়াস চৌধুরী মনে হয় ঘরে। পিহু সোজা রান্নাঘরের দিকে এগিয়ে গেল, মাথা থেকে হিজাব খুলতে খুলতে। রান্নাঘরের দরজার কাছে গিয়ে উঁকি মেরে দেখলো আতিয়া বেগম বেশ ব্যস্তভাবেই রান্না করছে। পিহু হিজাব খুলে হাতে নিয়ে দরজায় দাঁড়িয়েই আতিয়া বেগমকে পিছন থেকে ডাক দিয়ে বলেন, মামুনি, খুব খিদে লেগেছে। পিহুর কণ্ঠ পেয়ে আতিয়া বেগম পিহুর দিকে তারপর ব্যস্ত কণ্ঠেই বলল, তুই এখন এলি? এইমাত্র এলাম, বাবাই কই? ঘরে আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। আচ্ছা যাচ্ছি। পিহু চুপচাপ সিঁড়ি বেয়ে দোতলায় চলে এলো। নিজের রুমে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। সাদির ঘরের পানে উকি দিল, না, দরজা খোলা না, লাগালো বাইরে থেকে। পিহু কিছু একটা ভেবে নিজের রুমে ঢুকে ব্যাগটা টেবিলে রেখেই ছুটে বেরিয়ে আসলো রুম থেকে। তারপর সাদের রুমের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। রুমে ঢুকে পিহুর বুড়ো কুঁচকে গেল। সব গোছানো, শুধুমাত্র পর্দাগুলো লাগানো। পিহু প্রতিদিনই কলেজ থেকে বাড়ি ফিরে সাদের রুমে ঢুকে চুপচাপ করে পর্দা সরিয়ে পুরো ঘরটা আলোকিত করে। সূর্যের চকচকে তেজি আলো রুমের ভিতর পড়ে রুমটা জ্বলজ্বল করে উঠল। পিহু রুমের চারিদিকে তাকালো। সে মূলত এসেছে কাল বিকেলে বেলকনিতে বসে বই পড়ছিল, ভুলে সেই বই ধুয়ে গেছে। পিহু একে খোঁজা শুরু করলো। স্টাডি টেবিলে চোখ যেতেই দেখলো বেশ কয়েকটা বই এখানে ওখানে ছড়িয়ে আছে। পিহু এগিয়ে সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখে। পিহুর চোখ যায় সোফার উপর পিহুর বই রাখা। পিহু এগিয়ে যায়। সে জানতো সাদি বই রুমের ভিতরে নিয়ে যাবে, কারণ সাদি রাতে বেলকনিতেই টাইম স্পেন্ড করে। পিহু সোফা থেকে বই হাতে তুলে নিতেই চোখ বড় বড় হয়ে যায়। স্টিকি নোটস দিয়ে সাদির হাতে লেখা একটা চিরকুট মারা বইয়ে। পিহু বিড়বিড় করে পড়ে, কেউ একজন রোজ নিয়ম করে গুছিয়ে দেয় বলেই গোছালো আমিটাও অগোছালো হয়ে যায় বারবার। চিরকুটটা পিহু বইয়ের ভাঁজে রেখে হেসে বেরিয়ে গেল। সে এতদিন ভেবেছিল পিহু রুমে আসে সেটা হয়তো সাদি বুঝে না, কিন্তু আজ সাদির চিরকুট দেখে পিহু বুঝলো সাদি বুঝে গেছে। পিহু একটু লজ্জা পেল। সেও ভেবেছিল সাদি মনে করে তার রুমে আতিয়া বেগম যায়। পিহুর কেন জানি লজ্জা লাগলে নই যেতে ইচ্ছে করলো।
পিহুর ভাবনার মাঝে আতিয়া বেগমের গলা শোনা গেল। পিহু তাড়াহুড়ো করে দরজা লাগিয়ে নিজের ঘরে ঢুকে গেল। তারপর প্রায় মিনিট 20 পর লম্বা শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হলো পিহু। পরবে সাদা রঙের 3 পিস, ফর্সা শরীরের সাথে বেশ মানিয়েছে। পিহু চুল মুছে নিচে খেতে চলে আসলো। নিচে এসে ডাইনিং টেবিলে বসে মামুনি বলে ডাক দিতেই আতিয়া বেগম হুইল চেয়ারে করে ইলিয়াস চৌধুরীকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। পিহু ইলিয়াস চৌধুরীকে দেখে মাথায় ওড়না তুলে দিল। তারপর চেয়ার থেকে উঠে ইলিয়াস চৌধুরীর দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, বাবাই কেমন আছো তুমি? এই তো মা, ভালো আছি। কলেজ থেকে কখন আসলি? এইমাত্র এসেছি। আতিয়া বেগম ইলিয়াস চৌধুরীকে ধরে চেয়ারে বসিয়ে দিল। পিহু পাশে বসল। আতিয়া বেগম সবাইকে খেতে দিলেন। পিহু খাচ্ছে আর ইলিয়াস চৌধুরীর সাথে এটা সেটা গল্প করছে। এতে ইলিয়াস চৌধুরীও বেশ খুশি। পিহু খাওয়া শেষ করে হাত ধুয়ে সিঁড়ি বেয়ে উপরে যাবে, তখনই দরজার কলিং বেল বেজে ওঠে। আতিয়া বেগম তখনও ইলিয়াস চৌধুরীকে খাবার দিচ্ছেন, তাই বলে পিহুকে দরজা খুলতে বলে। পিহু দরজা হাসি মুখে খুলতে এগিয়ে গেল। দরজা খুলতে পিহুর চোখ ছানাবড়া। পিহু কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, না নাবিল ভাই, আপনি? দরজার সামনে পিহুকে দাঁড়িয়ে থাকতে দেখে নাবিলও চমকায়। চোখ বড় বড় হয়ে যায় নাবিলের। সাদি নাবিলের পাশ থেকে কপাল ভাঁজ করে জিজ্ঞাসা করে পিহুকে, তুই নাবিলকে চিনিস? পিহু কিছু বলার আগেই আতিয়া বেগম পিহুকে ডেকে বলেন, পিহু মা, রান্নাঘরে আয় তো একটু। পিহু এক মুহূর্ত দেরি না করে ছুটে চলে আসে এদিকে। নাবিল থ হয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, যেন তার মাথার উপর দিয়ে গেল সব কিছু। সাথী নাবিলের মুখের সামনে তুড়ি বাজিয়ে নাবিলের ধ্যান ভাঙায়। সাথী নিজের কপালে 3টে ভাঁজ ফেলে বলে ওঠে, কি নাবিল, কি ভাবছো? ভেতরে এসো। নাবিল একটু লজ্জায় পড়ে যায়। সাদির পিছু পিছু ভিতরে প্রবেশ করে। সাদি আর নাবিল সোফায় গিয়ে বসে। তারপর ইলিয়াস চৌধুরীকেও সাদি সোফায় এনে বসিয়ে দেয়। নাবিলের সাথে ইলিয়াস চৌধুরীর পরিচয় তৈরি করিয়ে দিয়ে কথা বলাতে থাকে। এদিকে সাদি আতিয়া বেগমকে ডেকে খাবার দিতে বলে তার আর নাবিলের। আতিয়া বেগমও ফ্রেশ হয়ে খেতে বসতে বলেন। তাই সাদি নাবিলকে গেস্ট রুম থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতে বলে। যদিও নাবিল ইতস্তত বোধ করছিল, তবুও সাদির জোরাজোরিতে ফ্রেশ হতে চলে যায়। এদিকে পিহু রান্নাঘরে চিন্তায় পড়ে গেছে, নাবিল এখানে সাদির সাথে কি করছে? আর সাদির মনে ভাবনা, পিহু নাবিলকে চিনে কিভাবে? ওদিকে নাবিল গলাহাত মুখ মুছতে মুছতে ভাবতে থাকে, সাদির বোন পিহু, তাহলে সাদির বাবা আর পিহুর বাবা এক। 3জনে মনে 3 আলাদা আলাদা ভাবনা বাসা বেঁধেছে। নাবিল ডাইনিং টেবিলে এসে বসে, সাথে সাদিও বসলো। আতিয়া বেগম খাবার এগিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ আগে সাদির কেবিনে যখন নাবিল এসে বসেছিল, তখন সাদি লাঞ্চ টাইম হয়ে যায়। সাদি প্রতিদিন ক্যান্টিনে খেলেও আজ বাসায় খেতে আসতো, কারণ ইলিয়াস চৌধুরীকে চেক আপ করা। নাবিলের বাবার অনেক রিপোর্ট থাকায় অনেক টাইম লাগছে, এদিকে তার এখন খাওয়া হবে না। এদিকে সাদি নাবিলকে একা রেখে যেতেও পারছে না, তাই সাদি নাবিলকে বলে উঠে তার সাথে বাসায় আসতে বলে। যদিও নাবিল কোনো মতেই রাজি হচ্ছিল না, তবে বড়দের কথা অমান্য করা আর সাদির জোরাজুরিতে নাবিল আসতে রাজি হয়। এমনিতেও নাবিলের হসপিটাল পছন্দ না, এখানে বোরিং লাগছিল তার, তাই সে উপরে উপরে রাজি না হলেও ভেতরে ভেতরে রাজি হয়ে যায়। হসপিটাল থেকে বেরিয়ে সাদি নিজের গাড়িতে করে নাবিলকে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। পথিমতো নানান ধরনের গল্প করে, যদিও সাদি চুপচাপ, তবে নাবিলের বলা সব কথায় মন দিয়ে শুনছে সে। আধ ঘন্টার জ্যাম ঠেলে সাদিকে গাড়ি চলে আসে চৌধুরী বাড়িতে। সাদি আর নাবিল গাড়ি থেকে নেমে এগিয়ে চলে সদর দরজার দিকে। যদিও নাবিলের কেমন গিল্টি ফিল হচ্ছিল। দুপুরে খাওয়া শেষ করে সাদি ইলিয়াস চৌধুরীকে চেক আপ করলো কোনো সমস্যা আছে কিনা। তারপর নাবিলকে নিয়ে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। সাদি ড্রাইভ করতে করতে জিজ্ঞেস করলো নাবিলকে, আচ্ছা নাবিল, তুমি পিহুকে চিনো? সাদির কথায় অন্যমনস্ক থাকা নাবিল হকচকিয়ে যায়। তারপর কি উত্তর দেবে ভেবে পায় না। নাবিলকে চুপ থাকতে দেখে সাদি নিজের নজর সামনে রেখে ড্রাইভ করতে করতে আবারও বলে ওঠে, আমার কথার উত্তর পেলাম না নাবিল। এবার নাবিল আমতা আমতা করে বলে ওঠে, কলেজ থেকে পরিচয়, আমার বোনের বেস্ট ফ্রেন্ড হয়, তাই আর কি। ও। সাদির এমন শান্ত কথায় নাবিল হাস্যজ্জ্বল গন্ধ পায়, তবে কিছুই বলে না। সাদি মন দিয়ে ড্রাইভ করছে, তখন সাদি সাহস জুগিয়ে বলে হেসে ওঠে, পিহু আপনার বোন দেখলে কিন্তু বোঝা যায় না। নাবিলের কথায় সাদি গম্ভীর কণ্ঠে বলে, পিহু আমার বোন, কে বলেছে তোমাকে? সাদির এমন কথার জন্য প্রস্তুত ছিল না নাবিল। হাসি মুখটা মুহূর্তে পানসা হয়ে যায়। সাদি শান্ত কণ্ঠে বলে,
কিন্তু দেখে তো মনে হলো আপনার বোন আর আন্টিকেও তো মামুনি বলে ডাকলো। সাদি নাবিলের কোনো কথার প্রত্যুত্তর করল না, শান্ত মুখশ্রীটা গম্ভীর করে নিল। নাবিল সাদির দিকে তাকিয়ে হেসে আবারও কিছু বলতে চাইল, তবে সাদির এমন হঠাৎ গম্ভীর মুখশ্রী দেখে চুপ হয়ে গেল। আগে যখন সাদির কাছে কোচিং করতো তখন সে দেখতে সাদির গম্ভীর মুখ মানে অনেক রেগে যাওয়া। তবে নাবিল বুঝল না এখন রাগ করার মতো কি হলো। সাদি গাড়ির স্পিড বাড়িয়ে দিল, কিছুক্ষণের মধ্যেই হসপিটালে পৌঁছে গেল। তারপর নাবিলকে নিয়ে নিজের কেবিনে চলে এলো। নাবিল সাদির গম্ভীর মুখ দেখে কোনো কথা বলার সাহস পেল না। সাদিও কিছুই বলল না। কিছুক্ষণ পর একজন নার্স এসে নাবিলের বাবার রিপোর্টগুলো দিয়ে গেল। সাথে নাবিলের বাবা আছে। সাদি খুব মনোযোগ দিয়ে রিপোর্টগুলো চেক করতে লাগলো। বেশ কিছুক্ষণ সাদি ফাইল বন্ধ করে নাবিলের দিকে তাকিয়ে বলে ওঠে, আঙ্কেলের তেমন সমস্যা ধরা পড়ে নাই, তবে মেবি কাজের প্রেশার আর দুশ্চিন্তা করে, এজন্য হার্টে চাপ পড়ে, প্রেশার ফল করে। ওষুধ খেলে আর ঠিকমতো ঘুমালে ঠিক হয়ে যাবে, তবে যত কম টেনশন দিবে ততই তার জন্য ভালো। সাদির কথা শুনে নাবিল দীর্ঘ একটা নিঃশ্বাস পেল, যেন বুকের উপর জমে থাকা বড় কোনো পাথর নেমে গিয়েছে। সাদি প্রেসক্রিপশন করে দিলে নাবিলরা বিদায় নিয়ে চলে যায়। সাদিও নিজের কাজে মনোযোগ দেয়। পিহু সাদিরা চলে যাওয়ার পর থেকেই রুমে শুয়ে শুয়ে ভেবে যাচ্ছে, নাবিল কেন এলো। পিহুর ভাবনার মাঝেই ফোন বেজে উঠলে পিহু ফোন রিসিভ করতে উপাস থেকে নাবিল বলে ওঠে, আচ্ছা পিহু, তুমি সাদি ভাইয়ের বোন? আমারে তো কখনো বলো নাই। তুমি বলেছো তোমরা দুই বোন। পিহু কি বলবে বুঝতে পারল না। সে তো সত্যিই বলেছে। পিহু বুঝলো না কল করে এসব কেন বলছে। পিহুকে চুপ থাকতে দেখে নাবিল আবারও বলে উঠল, আমি তো তোমাকে দেখে অবাক হয়েছিলাম, তুমি সাদি ভাইয়ের বোন ভাবতেও অবাক হয়ে গেছি আমি। নাবিলের কথায় পিহুর কপালে ভাঁজ পড়ে। পিহু চোখ ছোট করে প্রশ্ন করে, মানে? আরে সাদি ভাইয়া চুপচাপ আর তুমি চঞ্চল, তাই আর কি। আচ্ছা আপনি ভাইয়াকে কিভাবে চেনেন? পিহুর প্রশ্নে নাবিল হাসল। ফোনের এপাশ থেকেও সেই স্নিগ্ধ হাসি পিহুর মনে ধাক্কা খেল। নাবিল হেসেই উত্তর দিল, আমি রাস্তায় আছি, বাসায় গিয়ে ফোন দিয়ে সব বলবো। আর শোনো, কাল 9টার দিকে চলে আসবা কোচিংয়ে, আমি অপেক্ষা করব। বলেই নাবিল কল কেটে দিল। পিহুর প্রচণ্ড রাগ লাগলো। আচ্ছা সাদি যদি জানতে পারে পিহু আর নাবিল প্রেম করছে তখন কি হবে? আচ্ছা নাবিল কিছু বলে দেয়নি তো? এসব ভেবেই পিহুর মাথা খারাপ করছে। পিহু মোবাইলে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে গেল। সন্ধ্যা 7টা বাজে। সাদি বাসায় ফিরল, হাতে অ্যাপ্রন ঝুলানো, সাদা শার্ট ইন করে, কালো চশমা বুকে ঝুলানো, চুলগুলো এলোমেলো লাগছে। সাদি উপরে না গিয়ে সোফায় বসলো। পিহু তখন টিভি দেখছে। সাদি পিহুর দিকে তাকিয়ে বলে উঠল, আম্মু কই রে, একটু পানি খাওয়া তো। পিহু আর চোখে সাদিকে দেখলো, তারপর উঠে যেতে নিলে বলো, মামনি মনে হয় ঘরে, একটু অপেক্ষা করুন, পানি দিচ্ছি। সাদি কপাল কুঁচকালো। পুরনো একটা রাগ জন্মালো নতুন করে। সাদির চোখ মুখ গম্ভীর থেকে আরো বেশি গম্ভীর হয়ে গেল। সাদি গম্ভীর কণ্ঠে পিহুকে উদ্দেশ্য করে বলো, তুই আমার আম্মুকে কি বলে ডাকিস? সাদির এমন গভীর কণ্ঠে পিহুর পা থেমে যায়, গায়ের পশম দাঁড়িয়ে যায়। পিহু পিছু ফিরে শান্ত কণ্ঠে বলে ওঠে, মামুনি। সাদি মাথা নিচু করে পিহুর পানে তাকিয়ে রাগ দমন করার চেষ্টা করে বলো, আজ থেকে আর ডাকবি না, কোনো এক্সকিউজ ছাড়াই তুই আর ডাকবি না। পিহু অবাক হলো, সাথে বুড়ো কুচকে গেল। পিহু কেমনে হাত দিয়ে দাঁড়িয়ে কিছু বলতে যাবে তার আগেই পিহু পিছন থেকে আতিয়ে বেগম বলে উঠল, ও আমারে কি ডাকবে না ডাকবে তাতে তোর সমস্যা কই? সাথে নিজের মায়ের কথায় যেন আরো রেগে গেল, তবুও শান্ত কণ্ঠে বলল, ও তোমারে মামুনি বলে ডাকবে না মানে ডাকবে না। আতিয়া বেগম বিরক্ত হলেন ছেলের আবার কি হয়েছে। আতিয়া বেগম কিছু বলতে যাবেন তার আগেই পিহু মিনমিনিয়ে বলে ওঠে, আমি 100 বার ডাকবো আপনার কি? কথাটা পিহু আসতে বললেও যদি স্পষ্ট শুনতে পেল, মুহূর্তে চোখে মুখে আবার রাগ দেখা দিল। সাধু পিহুর দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে রাগে কণ্ঠে বকে ওঠে, কি বললি তুই? আর একবার বল। সাদের হুঙ্কারে পিহু সহ আতিয়া বেগমও কেঁপে উঠল। আতিয়া বেগম সাদেরই শান্ত করতে এগিয়ে এসে শান্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে বাবু? ও আমাকে মামুনি ডাকলে কি সমস্যা? সাদি আতিয়া বেগমের থেকে সরে গিয়ে কটকট কণ্ঠে বলে, কেন ডাকবে তোমারে মামুনি? অন্য কোনো ওয়ার্ড নাই? পিহু আবারও বিড়বিড় করে বলে উঠল, এত বড় দামড়া পোলারে বাবু ডাকছে সে? সাদি শূন্য, কিছু বলতে গিয়েও বলল না, কারণ জানে পিহু এখন মার খেতে পারে না তার হাতে। আতিয়া বেগম এতক্ষণে বুঝে গেছেন ঘটনা খুব গভীর, তাই আতিয়া বেগম শান্ত কণ্ঠে বলে উঠল, আমি তো ওর মা, তাই আমাকে মামুনি বলে ডাকে। হোয়াট? সাদি চোখ বড় বড় করে তাকিয়ে বলে ওঠে, মানে মেয়েরা তো মাকে মামুনি ডাকবেই। না ডাকবে না, তুমি অনলি আমার আম্মু, ওর আম্মু না। কি হয়েছে তোর বলতো?
আমি বলেছি তোমাকেও মামুনি ডাকবে না তো ডাকবে না। আতিয়া বেগম দেখল পিহুর মুখটা কালো হয়ে গেছে, হয়তো স্বাদের এমন বাড়াবাড়ির জন্য। আতিয়া বেগম বলল, ও আমায় মামুনি বলে ডাকলে সমস্যা কি, তাই বলাগে। ওকে তোমাকে মামুনি ডাকার? ও তোর বোন, আমার মেয়ে, তাই আমারে মামুনি ডাকবে? স্বাদে যেন আকাশ থেকে পড়ল, চোখ মুখ বড় করে অবাক হওয়া কণ্ঠে বলল, হোয়াট? ও তোর বোনই তো? আম্মু কি পাগল হয়েছে? সে আমার ছোট চাচুর মেয়ে, নট মাই শেষ। ওকে সেই একই তোর বোনই তো হয়। এই বারবার বোন বোন করো কেন? ও বোন না আমার, ও আমার চাচুর মেয়ে। ও যেন আমার মামুনি না ডাকে। আমার জাস্ট অসহ্য লাগে ও যখন তোমাকে মামুনি ডাকে। আতিয়া বেগম কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে পিহু নিজের ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলে উঠল, থাক চাচি, আমাকে নিয়ে আর কিছু বলতে হবে না। আমি আর তোমারে মামুনি বলে ডাকবো না। আসলে আমার ভুল, যার মা নেই তার অন্য আম্মুকে মা বলে মনে করা উচিত নয়। আমি আর ডাকবো না। সাদি ভাইয়া, আপনার আম্মুকে মামুনি। আপনার আর অসহ্য লাগবে না। কথাগুলো বলেই পিহু ভরাক্রান্ত হৃদয় আর অশ্রুভেজা চোখ নিয়ে সিঁড়ি বেয়ে ছুটে উপরে চলে এলো। তারপর নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে দরজায় ঠেস দিয়ে বসে হাঁটুতে মুখ গুজে কেঁদে উঠল। তার খুব কষ্ট হচ্ছে আজ। নিজের বাবা মাকে মনে পড়ছে খুব। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে ধারাহীন নোনা জল। পিহু হাঁটুতে মুখ গুজেই আওড়ালো, আম্মু জানো, এতদিন তোমার অভাব বুঝিনি। আসলেই আমি এতিম আম্মু। আমার কেউ নাই, আপুও নেই। আজ সাদি ভাইয়াও মামুনিকে ডাকতে নিষেধ করেছে। কাল থেকে হয়তো বাবাইকেও বাবাই বলে ডাকা যাবে না। আমারে একা রেখে চলে গেলা কেন আম্মু? পিহুর এমন কথা বলে চলে যাওয়া দেখে সাদি স্তব্ধ। আতিয়া বেগম সাদের উপর প্রচণ্ড রেগে বলে ওঠে, নে, খুশি তো? তুই মেয়েটাকে কাঁদাতে চাইছিলি, কাঁদিয়েছিস, খুব ভালো করেছিস। তোর থেকে এটা আশা করি নাই। খুব নিষ্ঠুর হয়ে গেছিস তুই। বলেই আতিয়া বেগম রাগী ভাব নিয়ে ঘরের দিকে চলে গেলেন। সাদি স্তব্ধ। সাদি বুঝতে পারে না ঘটনাটা উল্টে যাবে। সে এখনও বুঝতে পারে না কি থেকে কি হয়ে গেল। গাড়িতে নাবিল যখন বলেছিল পিহুর মামুনি বলে ডাকাটা সাদির বোনের মতো বোঝায়, তখন সাদির খুব রাগ হয়েছিল। আর সে রাগের জন্য সাদি এত বড় একটা ঝামেলা পাকিয়ে ফেলল। সাদি নিজের উপর নিজেই বিরক্ত। দুই হাত দিয়ে নিজের চুল টেনে ধরে জোরে নিঃশ্বাস নিল। সাদি বড় বড় পা ফেলে উপরে নিজের রুমে চলে এলো। নিজের রুমে ঢোকার আগে পিহুর বন্ধ দরজার দিকে তাকিয়ে মনের কোণে একটু খারাপ লাগা কাজ করলো। আসলে সে কি কষ্ট দিয়ে ফেলল মেয়েটাকে? সাদি ভাবতে পারছে না। রুমে ঢুকে লাইট জ্বালিয়ে অ্যাপ্রনটা বাস্কেটে ছুঁড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বেশ লম্বা সময় শাওয়ার নেওয়ার পরে সাদি ব্ল্যাক ট্রাউজার আর খালি গায়ে টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে বের হলো ওয়াশরুম থেকে। সাদি রুমের চারিদিকে একবার চোখ বোলালো। না, সব গোছানো। তার মানে পিহু রুমে এসেছিল। সে ইচ্ছে করেই সব কিছু অগোছালো করে রেখে দেয় পিহুর জন্য। সাদি জানালার পর্দা টেনে দিয়ে লাইট অফ করে বিছানায় ক্লান্ত শরীর এলিয়ে দিল। মন বলছে পিহুর কাছে যেতে, মেয়েটা কি করছে জানতে। তবে ইগো বাধা দিচ্ছে। সাদি হাত চোখের উপর দিয়ে চোখ বুঝল। আপাতত মস্তিষ্ক ঠান্ডা করা প্রয়োজন, যার জন্য ঘুম প্রয়োজন। সাদি পাশ ফিরে শুয়ে রইল নীরবে। পিহু হাঁটু থেকে মুখ তুলে এগিয়ে চলল বেলকনির দিকে। বেলকনিতে গিয়ে কর্নারে থাকা দোলনায় বসে পড়ল। মাথা এলিয়ে দিল দোলনায়। তারপর আকাশের দিকে তাকিয়ে কষ্টে ভরা হৃদয় নিয়ে ধীর কণ্ঠে গেয়ে উঠল, বুকের ভিতর ফুটছে যেন মাছের কানকোর লাল, এত নরম শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল। বিপদ বড়, কথার উপর কেবল কথা। সিলিং ছুতে চাই, নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়। দূর আকাশে কালো মেঘ জমেছে। চারিদিকে পরিবেশ ঠান্ডা। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। ঝরছে মুষলধারে বৃষ্টি। সেই ভোর রাত থেকেই হুট করে বৃষ্টি শুরু, কোনো আগামকালী বার্তা ছাড়াই। গড়ের সময় অনুযায়ী এখন সকাল ৯টা, তবে বাইরের পরিবেশ দেখলে মনে হচ্ছে সন্ধ্যা ৬টা। আজ আকাশের যেমন মন খারাপ, কালো মেঘেছে পুরো আকাশ, ঠিক তেমনই পিহুর মনও আজ বেশ খারাপ। তার মনেও আকাশের মতো কালো মেঘ, তবে আকাশের মতো বর্ষণ হচ্ছে না তার চোখ দিয়ে। পিহু এক দৃষ্টিতে বিছানার পাশের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। জানালা দিয়ে মেন রাস্তা দেখা যায়। পিহু জানালার পাশে পা গুটিয়ে হাতে ফিজিক্স বইটা নিয়ে বাইরের জানালার দিকে তাকিয়ে আছে। বাইরে রাস্তার পাশে কয়েকটা শিশু বৃষ্টিতে ভিজছে আর হাসছে। পিহুরও খুব ভিজতে ইচ্ছে করছে, তবুও নিজের ইচ্ছাকে দমিয়ে রেখে বাচ্চাদের পানি ছোড়াছুড়ি দেখতে থাকলো। পড়া বাদ দিয়ে দুনিয়ার সব কিছু দেখতেই পিহুর ভালো লাগে। পড়তে বসলেই এই দুনিয়ার যত সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, সাহিত্যপ্রেমী জেগে ওঠে।
পিহু বুঝে না এই পড়াশোনা কে আবিষ্কার করেছে। নির্ঘাত সে বেঁচে নেই নাই তো পিহু নিজ দায়িত্বে তাকে খুন করে বুড়িগঙ্গা নদীর পচা পানিতে ফেলে দিত। তার উপর পিহু আবার কোন আক্কেলে সায়েন্স নিয়ে পড়তে গেল। বিয়ে করবে, সংসার করবে, কয়েকশো বাচ্চা কাচ্চা হবে। এসব পড়াশোনা তার জন্য না। কথাটা ভাবা মাত্র পিহুর চোখ চিকচিক করে উঠল। বইটা খাটের উপর রেখে দ্রুত নেমে দাঁড়ালো। তারপর হাঁটা বইটা আবার বিছানা থেকে নিয়ে পড়ার টেবিলের দিকে এগিয়ে গেল। বইটা টেবিলে রেখে পিহু বিড়বিড় করে বলে, দেখ বই, তোর জায়গা আমার টেবিলে। তুই আমার পিহু ছেড়ে দে। আমার কিউট একখান মোবাইলের কথাও ভুলে যাচ্ছি তোর জন্য। কথাটা বলে পিহু হাসি আবার বলল, বই, তুই আবার রাগ করিস না। আমি বৃষ্টিতে ভিজে এসে তোরে আবার কম্বলের মাঝে নিব। তুই রাগ করে আবার পরীক্ষায় ফেল করিয়ে দিলে নাবুর বাচ্চা আমারে রিক্সাওয়ালা দাদুর সাথে বিয়ে দিয়ে দেবে। পিহুর একা একা বকবক করতে ভালোই লাগছিল। হঠাৎ বিছানায় বালিশের কোণায় অবহেলায় পড়ে থাকা মোবাইল ফোনটা বেজে ওঠে। পিহু বিরক্ত হয়, তার এমন গুরুত্বপূর্ণ সময় কে কল দিল। পিহু বিছানার দিকে যেতে গিয়ে আবার ফিরে এসে ফিজিক্স বইয়ের দিকে তাকিয়ে বলল, আমার মনে তোর সতীন কল দিছে। দেখলি যেই তোর লগে কথা বলছি অমনি কল দে। আর আমার সতীন ওই পেট মোটা ফিজিক্সের মাহবুব স্যার খালি আমারই পিটায়। বেডার টাকলা মাথায় ঠাড়া পড়ুক। কল বাজতে বাজতে কেটে গেল। পিহু দ্রুত পা চালিয়ে বিছানার পাশ থেকে ফোন নিয়ে ফোনে স্ক্রিনে চাপ দিতেই ভেসে এলো জেরিনের আবার কল। পিহু হামি দিয়ে কল রিসিভ করতে ওপাশ থেকে জেরিন বলে ওঠে, কিরে কই ছিলি, কল ধরলি না কেন? পিহু আবার মুখে হাত দিতে হামি তুলে সিরিয়াস কণ্ঠে বলো, পড়ছিলাম। তুই পড়ছিলি? কেন, কোনো সন্দেহ? না না, এই বৃষ্টির মাঝে পিহুরানি ঘুমানো বাদ দিয়ে পড়ছিল, হজম হচ্ছে না কথাটা। পিহু বিরক্তিতে চোখ কুঁচকালো। কি জন্য ফোন করছিস? আরে আজ স্যার পড়াবেন না। কোন স্যার? আরে মাহবুব স্যার। কথাটা শুনে পিহুর মনে শান্তির স্রোত বয়ে গেল। তবে পিহু প্রকাশ না করে পুনরায় জিজ্ঞেস করলো, কেন? জেরিন একটু মন খারাপের সুরে বলে উঠল, আর বলিস না, স্যারের বাবা অসুস্থ, গ্রামে যাচ্ছে তারা। কি বলিস, সত্যি? হ্যাঁ রে। তাহলে তো পরীক্ষাও নিবে না? না। কেন বলতো? আসলে পিহু কিছু বলার আগেই জোরে বিকট আওয়াজে একটা বাস পড়ে। পিহু সিটকে মোবাইল ফেলে দিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখ চেপে ধরে। বিশাল ভয় পায় সে। বৃষ্টি ভালোই লাগে, তবে আকাশ ঢাকা বাস পড়া, বিদ্যুৎ চমকানো তার কাছে ভীতিকর। খুব ভয় পায় সে। আতিয়া বেগম রান্না করছেন। প্রতিদিন খুব সকালে রান্না বসালেও আজ ছেলেমেয়েরা বৃষ্টির কারণে বাড়িতে থাকবে। সাদিয়াস হসপিটালে যাবে না। পিহুর কলেজ ছুটি। একটু আগে কোচিং স্যারও বলেছে ফোন দিয়ে ছুটি। ইলিয়াস চৌধুরী সকালে চা খেয়ে ঘুমায় আর দেরি করে নাস্তা করে। তাই আজ আতিয়া বেগম দেরি করে রান্নাঘরে ঢুকেছে। হঠাৎ এমন বিকট শব্দে দূরে কোথাও বাষ্পপাত হয়েছে বুঝতে পারলে সে কিছু হোক আর না হোক তার পিহু ভয় পেয়েছে। তবে এখন রান্না রেখে যাবে কি করে, তাই আর গেল না, মন দিল রান্নায়। যত বেলা বাড়ছে তত আকাশের রং কালো হচ্ছে। মেঘে ডেকে যাচ্ছে আকাশ, সাথে বৃষ্টির মাত্রা বেড়ে চলেছে। এখনকার পানি গায়ে পড়লে জ্বর আসা স্বাভাবিক। পুরো রুম অন্ধকার করে উদম গায়ে কোমর অবধি কম্বল টেনে উপর হয়ে ঘুমাচ্ছে সাদি। সময় মতো উঠে কফি খেয়ে যখন দেখলো বৃষ্টি থামার নামগন্ধ নেই, তখন সে আবার শুয়ে পড়েছে। কাল রাতে সেও ঘুমায়নি। সাদের রুমের চারিদিক অন্ধকার, পিহুর মতে মাতালপুরি। সাদির ঘুম পাতলা একটু শব্দে ঘুম ভেঙে যায় তার। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়ে সাদি। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে ধীর পায়ে আড়ামোড়া খেয়ে জানালার দিকে এগিয়ে যায়। পর্দা সরিয়ে দেওয়ার পর বুঝতে পারে বাইরে এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সূক্ষ্ম কণাগুলো বারংবার জানালার স্বচ্ছ কাছে এসে বাড়ি খেয়ে নিচে পড়ে যাচ্ছে। সাদি বেশ কিছুক্ষণ লক্ষ্য করলো সেগুলো, তারপর ওয়াশরুমে ঢুকে গেল। পিহু বালিশ সেরে উঠল। তার কানে এখনো বজ্রপাতে সে বিকট আওয়াজটা বাড়ি খাচ্ছে। যদিও সাদি গিয়ে বৃষ্টিতে ভেজার শখ ছিল, তা এ বজ্রপাতে সে মেরে দিল। পিহুর খুব কান্না পেল। হঠাৎ মনে হলো ফোনের কথা। পিহু এপাশ ওপাশ করে নিজের ফোনটা দরজার কোনায় পেল। ছুঁড়ে গিয়ে তুলে নিল ফোনটা। ভালো করে পরখ করে দেখলো না, কিছু হয়নি। জেরিনের কল তখনই কেটে গিয়েছিল। নিশ্চয়ই সেও ভয় পেয়েছে। এটা ভেবে পিহুর মনে একটু খুশি উকি মারে। হঠাৎ পিহুর মনটা বিষিয়ে যায়। সকাল থেকে সে একবারও আনিতা বেগমকে মামনি বলে ডাকেনি। তার খুব নিজের মায়ের কথা মনে পড়ছে। যখন তার মা তার বারবার ডাকার জন্য বিরক্ত হয়ে বলতো, আমি কি হারিয়ে গেছি নাকি যে এত ডাকিস? পিহু সেই দিনগুলোর কথা মনে পড়ে খুব করে। কই, তার মা তো সত্যি হারিয়ে গেছে। পিহু উপরে উপরে নিজের আড়া রাখার জন্য চঞ্চল হওয়ার অভিনয় করে, যদিও কেউ পিহু এতে সফল। সবাই পিহুকে চঞ্চল মনে করে, তবে পিহু বড্ড একা, কেউ নেই তার।
কালকে তো মামুনি আর বাবাই বলে ডাকাটা হারালো। পিহু বিড়বিড় করে বলে উঠল, আসলেই তো অন্যর বাবা মাকে এসব বলে ডাকবো কেন? আমার নিজের নেই মানে আমার সব শেষ। নিজের থাকলে আগলে রাখো, না থাকলে দূরে ভাগো। পিহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ঠিক তখনই দরজার কাছ থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠে ভেসে আসে, কি বিড়বিড় করছিস আর চোখে পানি কি কেন? পিহু ভড়কে যায়, পাশাপাশি কেঁপে ওঠে। মুখ উঁচু করে দরজার পানে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি এখানে?